বোহেমিয়ান ঘোড়া নামের যে সিরিজটা আছে সেই ওয়েব সিরিজে মোশাররফ করিম বা আব্বাসের সাথে সেলিম নামের একজন শাগরেদ ছিল। তার কথা মনে আছে? যে শুধুমাত্র আব্বাসের শালিকাকে বিয়ে করতে পারেনি বা পারবে না শোনার পরেই তার ৮ বউয়ের কথা ফাঁস করে দিয়েছে। মানে কতটা কুচক্রী হতে পারে একজন মানুষ আর কতটা স্বার্থপর, যারা ছোটবেলা থেকে মানুষ করলো সেই মানুষটা মানে একটুখানি স্বার্থাঘাত লাগলো বলে বসকে বা তার যে ওস্তাদকে সে গাড়ি থেকেও বের করে দিল। আজকে আমার সাথে আড্ডা দিবেন বোহেমিয়ান ঘোড়ার সেই সেলিম এবং তাণ্ডব চরিত্রে মুভিটায় একটি খুবই মানে বড় একটা না বলা যায় চরিত্রটা খুব সুন্দর একটা চরিত্রে যে কাজ করেছেন সেই রাকিব হোসেন ইভান। আমি কি নামটা ঠিক বলেছি? ঠিকঠাক বলেছেন। একদম ইভান বলিনি না, কেমন আছেন? খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি আড্ডা দিতে যাই প্রথমেই এই কথাটা মাথায় আসে যে জার্নিটাই চলচ্চিত্র বা অভিনয়ের জার্নিটা কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? এটাকে যদি বলতে হয় যে আমি ছোটবেলা থেকেই পর্দা ভালোবাসি। টেলিভিশন স্ক্রিন, সিনেমার স্ক্রিন, আমার পর্দায় সব কিছু দেখতেই ভালো লাগতো। তো ওই থেকেই ভাবা যে আমি পর্দায় থাকতে চাই, পর্দায় কাজ করতে চাই। কিন্তু সেটা কোন ফরম্যাটে করব, এটা নিয়েও একটা নিজের যুদ্ধ চলে নিজের মধ্যে। একটা সার্টেন টাইমে এসে রিয়েলাইজ করতে পারি যে আমার যেহেতু আসলে নতুন নতুন জিনিস পছন্দ বা প্রতিনিয়ত আমার নতুন কিছু শিখতে ভালো লাগে, সেই জায়গা থেকে হয়তো অভিনয়টাই আমি করতে চাই এবং সিনেমার প্রতি আমার ভালোবাসার জায়গা থেকে এভাবেই অভিনয়ে ঢোকা বা আসার গল্প শুরু হওয়া আসলে। একটু আগে আমি সেলিমের গল্পটা বলছিলাম, আব্বাসের সেলিম। সেলিম চরিত্রটা যখন আপনার কাছে অ্যাপ্রোচ করা হয় তখন কি মনে হচ্ছিল যে যতই পুরো সময় পাশে থাকলেন তাই না ওস্তাদের, শেষে তো বিট্রেটা করলেন, তখন এই যে ক্যারেক্টারটা কেমন অনুভূত হলো? আহ, এটা তো সেলিমের চরিত্র, চরিত্রের গল্প। আমি সেই গল্পটাকেই বাস্তব করার চেষ্টা করেছি। দর্শকরা জানেন কেমন করেছি। আসলে আমাদের জীবদ্দশায় আমরা ভালো এবং খারাপ এই দুইটা ব্যাপারকেই খুব সহজভাবে আইডেন্টিফাই করে ফেলি, কিন্তু জীবনে কি তা যায়? আপনি একটা মানুষ কি কমপ্লিটলি ভালো মানুষ হতে পারে 100%? তাহলে তো তিনি ফেরেশতা হয়ে যাবেন। তো আমরা আমাদের ভুল ত্রুটি, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু মিলেই মানুষ। তো সেলিম চরিত্রের যে প্রত্যাশা বা তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যখন সে পূরণ হতে দেখছে না বা ভাবছে যে এটা সম্ভব না, তখন সে যে কোনোভাবেই আরও অনেক প্রেমিকের মতোই সে সামহাও প্রেমটাকে বাস্তবায়ন করতে চায়। সে জায়গা থেকেই ব্যাপারটা করা। আমি ব্যাপারটাকে জাস্টিফাই করছি না, কিন্তু এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা একটা বৈশিষ্ট্য বলা যায় আসলে। তো এমনই। মানে ক্যারেক্টারটা যখন আপনার কাছে আসলো তখন আপনার কাছে কি মনে হলো যে না এই ক্যারেক্টারটা প্লে করাটা কি ইজি হবে, বা এই ক্যারেক্টারটা যে আপনি প্লে করবেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কি টার্নিং পয়েন্ট হতে পারে? আচ্ছা, এই একই রকম একটা ক্যারেক্টার আমি করেছিলাম হচ্ছে অনম বিশ্বাসের ২ দিনের দুনিয়াতে। সেখানেও আমি ট্রাকের হেল্পার ছিলাম। তখন ড্রাইভার ছিলেন চঞ্চল চৌধুরী। তো এই জায়গা থেকে একটা কন্ট্রাডিকশন এভাবে চলে আসে যে আমি একই ক্যারেক্টার ডাবল করলে আসলে ২টা ক্যারেক্টারকে সেপারেট করার কিছু ব্যাপার থাকে বা অডিয়েন্স কিভাবে রিসিভ করবে এই একটা ব্যাপার। আর এই চরিত্রটা জানার পরে চরিত্রটা কঠিন হবে কি সহজ হবে সেটা চেয়েও জরুরি বিষয় ছিল আমার, যেটা ভালো লাগছিল। এটা অমিতাভ রেজার কাজ। এবং আমার যিনি ট্রাক ড্রাইভার থাকছেন এবার, তিনি হচ্ছেন মোশাররফ করিম। তো এই জায়গা থেকে তো ভালো লাগার জায়গা আছি। আর যে জায়গাটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি কথা বলছে যে কেন সেলিম আব্বাসের সাথে বিট্রে করলো, আমার কাছে মনে হয়েছে ওই স্পেসিফিক জায়গাটাই চরিত্রটাকে আলাদা একটা মাত্রা দিয়েছে, যেটা ঠিক আমাদের আরো 10 জন সাধারণ মানুষের মতোই জীবদ্দশাকে রিফ্লেক্ট করে। তো হ্যাঁ, এটাকে সেখানে তো আমার প্রশ্ন চলে আসে যে মোশাররফ করিমকে ধোকা দিয়ে কেমন লাগলো? সেলিম আব্বাসকে ধোকা দিয়েছে, এতটুকুই। মোশাররফ করিম তো আমার ওস্তাদ, মানে ইভনের ওস্তাদ মোশাররফ করিম, আর সেলিমের ওস্তাদ আব্বাস আর কি। ওস্তাদকে ধোকা দেওয়ার কিছু নেই। আহ, এই যে মুভিটা পুরো ওয়েব সিরিজটা করলেন আপনাদের তো একটা লং টাইম ছিল, কারণ জি। এটা তো পর্ব পর্ব আকারে। কতদিন ধরে আপনারা শুটিং করেছেন? বোহেমিয়ান ঘোড়ার টোটাল শুট ডেজ মোস্ট প্রবাবলি 22 দিন কি 23 দিন। আমি শুট করেছি 19 দিন। তো এই ১৯ দিনের যাত্রায় মোশাররফ করিমের সাথে আপনার এমন কোনো স্মৃতি আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যেটা আপনার কাছে খুব থাকে না মনের মধ্যে থেকে যায়?
হ্যাঁ হ্যাঁ, এমন অনেক স্মৃতি আছে। মোশাররফ ভাই ব্যাপারে কথা বলতে গেলে আসলে আমি পাজলড হয়ে যাই যে এত কিছু কোনটা রেখে কোনটা বলবো। খুব আমরা সহজ। 2-3টা শুনতেই পারি। হ্যাঁ হ্যাঁ, মানে একটা যদি এভাবে বলি যে আমরা একটা সিন করছিলাম, সিন যেখানে আমি হচ্ছে ওস্তাদকে বলি যে ওস্তাদ আমি ফুলজাহানরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তখন আরেকবার ভাইয়ের, একটু সুন্দর করে ক্যারেক্টারে ঢুকে আমরা একটু শুনতে চাই। না আমরা নর্মালি বলি আর কি। যখন সেলিম আব্বাসকে বলে যে ওস্তাদ আমি তো ফুলজাহানরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, তখন ওস্তাদের যে রিয়াকশনসটা থাকে, এবং উনি যখন নেক্সট এসে বলেন তোরে কিন্তু তামিল কায়দায় স্লো মোশনে পিটামো, হ্যাঁ, সো ওই ইনস্ট্যান্ট রিয়াকশনটা সেটের মধ্যে একটা আলাদা ভাইব্রেন্ট ক্রিয়েট করে, এবং আমি সেটাও কাউন্টার দিয়েছিলাম। তো এরকম অনেক আলাদা আলাদা মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো আসলে এখনো যখন দেখি বা মনে মনে হয় ভাবি, আলাদা ভালো লাগা। কখনো এমন হয়েছে স্ক্রিপ্ট মনে রাখতে পারছেন না কিন্তু মোশাররফ করিম আপনাকে সাহায্য করেছে, বা আম, এই যে থাকে না কিছু নিজের কাছে অনেক সময় হয় না যে আমি আজকে পারছি না কিন্তু আমাকে সাপোর্ট দিল, এই রকম কোনো মুহূর্ত আছে? হ্যাঁ, মানে ব্যাপারটা এমন না যে আমি স্ক্রিপ্ট মনে রাখতে পারছি না বা পারছি না, কিন্তু ব্যাপারটা হয় কি আমরা সবসময় একটা সেলফ ডাউট ক্রিয়েট করি বা থাকে আমাদের মধ্যে, আমি তো করে যাচ্ছি কতটুকু হচ্ছে। মানে শুটিংয়ের প্রথম 1.5 দিন আমি কনফিউজ ছিলাম, লাইক প্রথম টেকের পর থেকে অমিতাভ ভাই বলছেন সেলিম বিউটিফুল, সেলিম ফ্যান্টাস্টিক, এরকম পুরো ইউনিটি সেই ভাইবটাই আমাকে দিচ্ছিল। মোশাররফ ভাইও খুব চমৎকার করে যাচ্ছেন, হেল্প করছেন, কিন্তু আমি একটু ভিতরে ভিতরে ঘাবড়ে যাচ্ছিলাম যে এত ভালো তো করার কথা না, এত ভালো তো আমি কিছু করিও নাই, কিন্তু বেশি সবাই ভালো ভালো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তো আসলে কি আমার হচ্ছে না, তারা আমাকে মোরাল সাপোর্ট দিচ্ছে এমন কিছু। পরের দিন সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট করছিলাম, তখন অমিতাভ ভাই সেটে প্রবেশ করে, উনি আমাকে দেখে উনি হেঁটে হেঁটে চলে এসে আমাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে বলে সেলিম খুব সুন্দর, যেটা করতেছো সেইটাই কর। ঠিক আছে ওস্তাদ। এরপরে তো মোশাররফ ভাই এমন অনেক সিনে হয়েছে যে ওনার সিন আমার সিন একসাথে তো অধিকাংশ সিনই, আবার কখনো দেখা যাচ্ছে যে আমার সিন করছি, উনি হয়তো সেটে আছেন পাশে বসা, উনি হুট করে বললেন সেলিম আহ, লাউ না বলে কদু বলতো। আমি বললাম ঠিক আছে ওস্তাদ, বলে দিচ্ছি। মানে পুরো শুটিং এক্সপিরিয়েন্সটা আমার জন্য এক ধরনের পিকনিকের মতো ছিল, বা খেলায় খেলায় করে ফেলেছি। মোশাররফ ভাই আসলে একটা জাদুর মতো হেল্প করেছেন। আর সেখানে আপনাকে আমি সিরিজে যেভাবে দেখেছি আর এখন যেভাবে দেখছি জি। মানুষটাকে মনে হয় যে অনেক ডিফারেন্স। এই ওজনটা কি বাড়িয়েছেন না কমিয়েছিলেন? বোহেমিয়ান ঘোরা করার আগে আমার প্রায় 13 কেজির মতো আমি ওয়েট লস করি বা এটা কি কমিয়েছিলাম। ইন্টেনশনালি কমিয়েছিলেন? ইন্টেনশনালি, কারণ আমার তখনকার যে ফিজিক ছিল সেই ফিজিকটায় আসলে ক্যারেক্টারটা আমার মনে হচ্ছিল খুব বেশি জাস্টিফাই হচ্ছে না। আমি তখন ডিরেক্টরের সাথে কথা বলি, তাকে বললাম যে ভাই আমি ব্যাপারটা এরকম করতে চাচ্ছি বা ভাবছি। বললো হ্যাঁ তুই করতে পারিস, কর। দেন আমি ওই কারণে হচ্ছে ওয়েট লুজ করেছিলাম তখন। তো প্রসেসটা কিভাবে, আপনি কি কোনো ডায়েটিশিয়ানের সাথে কথা বলেছিলেন বা নিজে কিটো ডায়েট শুরু করেন? প্রসেসটা কি ছিল? আমাদের আসলে এই খাবারের যে রুটিন, এটা অভিনেতাদের জন্য সবসময় একটু তাদের মাথায় থাকে যে আমি কি খাচ্ছি, কারণ এটা আমি আমার মেশিনটাই হচ্ছে আমি, হ্যাঁ, সো আমি যা ইন করাবো সেটা আউট হবে। তো আমি ওইভাবে আমার খাবার মানটা নির্ধারণ করি যে আমি কতটুকু খাচ্ছি। আমি নর্মালি 2.5 বেলা বা 2 বেলা খাই, তখন দেখা গেছে যে আমি 1.5 বেলা খাচ্ছি, এবং আমি প্রতিদিন 3 বার আলাদা ব্যায়াম করছি বা দৌড়াচ্ছি বা চরিত্র হওয়ার চেষ্টা করছি, সো এইভাবেই হয়ে যায় আসলে ব্যালেন্সটা। না, নরমালি যেটা হয় যে আমরা নায়িকাদের জিজ্ঞাসা করি তারা কি খাচ্ছে, হুম হুম কিন্তু যারা নায়ক বা পুরুষ অভিনেতা যারা হুম, আছেন তারা আসলে কি খাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু চলে আসে। একেবারে রেগুলার খাবার দাবার, জাস্ট পরিমাণটা একটা কন্ট্রোল করা, এতটুকুই। সাদিয়া আরমানের সাথে কাজ করে কেমন লেগেছে? হ্যাঁ, সাদিয়া ইজ প্রিটি ফাইন, মানে খুবই ভালো, মানে চমৎকার লেগেছে। মানে ওনাকে আমরা যতটা চঞ্চল রূপে দেখি, আসলে উনি কি এতটাই চঞ্চল? আমরা তো দেখি আসলে বিভিন্ন চরিত্রে তাকে দেখি, আর সে তো আলাদা ইন্ডিভিজুয়াল মানুষ। হুম। ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে সে খুবই রেশনাল, নর্মাল, চমৎকার আর কি। তাণ্ডব সিনেমা আপনাকে দেখেছি খুব জি। অল্প সময়, কিন্তু আপনার চরিত্রটার প্রভাব ছিল অনেক বেশি। তাণ্ডব নিয়ে কি কোনো আক্ষেপ আছে? আক্ষেপ নেই, কোনোই আক্ষেপ নেই। তাণ্ডব এবং বোহেমিয়ান ঘোড়া দুটো কাজই আসলে আমাকে আমার ঝুড়িতে অনেক কিছু অ্যাড করেছে, কমায়নি। এবং তাণ্ডবে সাকিব ভাইয়ের সাথে এরকম একটা চরিত্র করা একই সিনেমায়,
এটা আসলে আমরা যারা অভিনেতা বা অভিনয় করার চেষ্টা করি, সিনেমা করি বা ভাবি যে আমরা হয়তো সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই, তা আমরা অনেকেই এই ধরনের কোনো চরিত্রও কখনো কল্পনা করি না যে এরকম সুযোগ কখনো আসবে। সেই জায়গা থেকে সাকিব খানের সাথে এরকম একটা চরিত্র করা, রায়হান রাফির প্রজেক্টে শাকিব চমৎকার। খানের সাথে এরকম একটা চরিত্রে কাজ করেছেন। আহ, কি মনে হয় শাকিব খান কি আসলে মেগাস্টার? মেগাস্টার না হলে কেউ বলতো না, পার্সন নিঃসন্দেহে, টু পার্সন। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। হাউ ওয়াজ দ্য জার্নি? যেমন আপনার মোশাররফ করিমের সাথে একটা কিছু স্মৃতি আছে, হুম হুম। শাকিব খানের সাথে কি এমন কোনো স্মৃতি আছে যেটা আমার দর্শক জানতে পারে? হ্যাঁ, এই কথা অনেকবার বলা হয়েছে, তারপর বলি আর কি। সাকিব ভাইয়ের সাথে আমার একদিন কথা হয়, কথা হয় 4-5 মিনিটের মতো। তো আমি তাকে বলি যে আমার পরিচয় বা আমি কি করছি, এই প্রজেক্টে কাজ করছি সেটা তো তিনি দেখছেনই। হুম। তো তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি আর কি করি, আমি আর কি করি। তো আমি বলছিলাম, ভাই আমি তো আসলে সিনেমাই করি বা আপনার দেখানো রাস্তায় হাঁটার চেষ্টা করছি, বলে আর কি করো? আমি বলি, ভাই আমার তো পড়াশোনাও শেষ, আমি পড়াশোনাও শেষ করে ফেলেছি। বলে আর কিছু করো? তখন আমি বলেছিলাম যে হ্যাঁ ভাই আমি থিয়েটার করি। তো এটা শোনার পর উনি উনি সবসময় মুখে হাসি থাকে সাকিব ভাইয়ের। তো উনি হাসতে হাসতে ছোট করে বলছে, হ্যাঁ বোঝা যায়। সো সাকিব ভাইয়ের ওই হ্যাঁ বোঝা যায় আসলে এটা আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, মানে অভিনয়ে ফুটে ওঠে অনেক কিছু। সে জানেন, বাট আলহামদুলিল্লাহ। আম, এখান থেকে কি আর কোনো অপরচুনিটি এসেছে যে শাকিব খানের সাথে আর কোনো সিনেমা বা রায়হান রাফির সাথে এরকম কোনো অপরচুনিটি কি এসেছে আপনার ঝুলিতে? সিনেমা তো আসলে অনেক বড় ব্যাপার, প্রতিদিন করা যায় না, বছরে 2-1টা হয়। তবে আমি যতটুকু জানি বা যতটুকু আমার সাথে কথা হয়েছে, পসিবিলিটিস আছে, সময় হলে জানা যাবে আসলে। এখনকার সময়টা বাংলাদেশে ওটিটিটা খুব বেশি জনপ্রিয়। জি। মানুষজন একটু ওটিটি দেখতে পছন্দ করে, ঘরে বসে টিভিটা অন করলে বা নেটটা হুম। ওটিটি অন করলে। সেই জায়গায় আপনার কাছে ওটিটি আর সিনেমার মধ্যে পার্থক্য কি? ওটিটি আসলে হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমটার মাধ্যমে আমি যখন খুশি তখন আমার পছন্দের কন্টেন্টটা দেখতে পারি। হুম? সবার ব্যস্ততা থাকে, দৈনন্দিন কাজ থাকে। সবাই চাইলেই যেকোনো সময় সিনেমা হলে যেয়ে দেখতে পারে না। সবাই একসাথে দেখতে পারে না। আবার সব গল্প সিনেমা হলে একইভাবে দেখাও যায় না। তো সেই জায়গা থেকে ওটিটি হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের নেসেসিটিকে সার্ভ করছে। আর সিনেমা হচ্ছে আমাদের যারা আমরা অভিনয় করি বা এই মিডিয়ায় কাজ করি, সিনেমা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। এ শুধু আমাদের জন্য না, এটা পৃথিবীর জন্যই সবচেয়ে বড় মিডিয়াম, যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, একই সাথে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। সিনেমার কোনো বর্ডার হয় না। সিনেমার কোনো সিনেমা আসলে সিনেমা সিনেমা ওর নিজেই একটা আলাদা পৃথিবীর মতো। তো সিনেমা তো সিনেমা। আপনি একজন আর্টিস্ট, আপনি এখন অপরচুনিটি পেলে ধরেন আপনার কাছে খুব ভালো একটা সিনেমার অফারও আসলো, আবার সেম ভাবে এমন একটা ওটিটি অফার আসলো যেটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আপনি কোনটা পিক করবেন, সিনেমা না ওটিটি? আপনি সিনেমার ক্ষেত্রে বলেননি যে এগিয়ে নিয়ে যাবে। এনিওয়ে, সিনেমা এবং ওটিটি যদি একই টাইম লাইনে পড়ে, আই মাইট চুজ দ্য সিনেমা। সিনেমা। বাট ওটিটি তো মানুষের কাছে বেশি পৌঁছায়, প্লাস এখন আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন কিন্তু ওটিটির পিছে বেশি ছুটছে। আর সেই জায়গা থেকে আপনি বা বাংলাদেশের বর্তমান যারা আর্টিস্ট আছেন আপনারা কেন ওটিটি থেকে সিনেমাকে বেশি প্রাধান্য দেন? দেখুন, বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। ওটিটি আর সিনেমা কখনো একে অপরের সাথে সাংঘর্ষিক না। হ্যাঁ, দুইটা মাধ্যম, দুইটা যে যার জায়গায় স্বকীয়। এবং আমি কেন সিনেমাকে প্রায়োরিটি দিচ্ছি বা কেন দেই বা অনেকেই কেন দেয়, বিষয়টা হচ্ছে সিনেমার অনেক ধরনের ভ্যালু আছে। সিনেমার প্রথম ভ্যালু শুধুমাত্র এটা নয় যে সিনেমা কয় টাকা বিজনেস করলো বা সিনেমা কত মানুষ দেখছে বা এত মানুষ একসাথে বসে দেখছে। সিনেমা একটা আলটিমেট ডকুমেন্টেশনস, যেটা লাইফ টাইম মিনিমাম 60 বছর। সো আমি তো একটা সময় থাকবো না এই পৃথিবীতে, আমি চলে যাব বা অনেক কিছুই হবে, কিন্তু আমি যে সিনেমাটা করেছি এটা সারা বিশ্বেই থেকে যাবে। তো সেই জায়গা থেকেও সিনেমার আলাদা একটা স্কেল আছে। সেটার সাথে যে কোনো কিছুকে রিপিট যে কোনো কিছুকে আপনি সিনেমার সামনাসামনি দাঁড়া করিয়ে দিলে আসলে আমি হয়তো সিনেমাটাকেই বেছে নেব। প্রথম সিনেমা আপনার ইতিচিত্রা, জি। ইতিচিত্রা দিয়ে আসা, সেখানে আহ, অভিজ্ঞতাটা কেমন ছিল? তার সাথে একই সাথে আপনি জান্নাতুল ফেরদৌস ঋতুর সাথে কাজ করেছেন, জি। অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ,
ইতিচিত্রা আমার প্রথম সিনেমা প্রথম সিনেমা অ্যাজ এ সোলো লিড হিসেবে রিলিজ পাওয়া প্রথম সিনেমা। ওই সময়টা আসলে আমার জীবনে বেশ চড়াই উতরাই যাচ্ছিল, কিন্তু ইতিচিত্রা করার যে এক্সপিরিয়েন্স, এটা অনেক অনেক ব্যক্তিগত বা অনেক বেশি অনুভূতির জন্ম দেয়। আর ঋতু একেবারেই নতুন ছিল, ওর সাথে কাজ করা বেশ কিছু ডিফিকাল্টিজ আমাদের ফেস করতে হয়েছে, বাট তারপর আমরা চেষ্টা করেছি অ্যাজ এ টিম যতটুকু কাজটা করা যায় ভালো করে করা যায়, অ্যান্ড ইট ফেল্ট গুড। চারুলতা জি। নাদান থেকে জি। কি প্রত্যাশা করছেন? চারুলতা নাদান দুইটাই আমার চলচ্চিত্র, যেটা হয়তোবা এই বছরই রিলিজ হবে ইনশাল্লাহ। আগামী বছরে আরেকটা রিলিজ হবে হোপফুলি, ওটার নাম হচ্ছে সুসময়। চারুলতার নাদান দুই ধরনের গল্প। নাদানের গল্পটা হচ্ছে একটু কমার্শিয়াল বেসিস, লাইক আমরা যারা ইন্টারন্যাশনাল সিনেমা দেখি, মালায়ালাম, তামিল, তেলেগু কিংবা ওয়েস্টার্ন, তাদের যে ক্ষুধাটা মেকিংয়ের বা সিনেমা দেখার বা গল্প বলার প্যাটার্নের, সেটা হয়তো নাদান ইনশাল্লাহ সেটা ফুলফিল করবে। আর চারুলতা হচ্ছে যারা জীবনের গল্প দেখতে চান, রিয়েল স্টোরি দেখতে চান। এটা রিয়েল স্টোরি না, কিন্তু এই গল্পটা নিউ মার্কেটের, এই চরিত্রগুলোও নিউ মার্কেটের। তাদেরকে আমরা সবাই দেখেছি কম বেশি, চিনি জানি, কিন্তু কখনো তার জীবনের গল্পটা জানা হয়নি। ঠিক সেরকমভাবেই চারুলতা আসলে বাস্তব নিউ মার্কেটের গল্প, যেখানে আমরা প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, অতীত এবং আন্তঃকোন্দল যেগুলো আছে বা বিরহ, এসব কিছুই দেখতে পাবে। এবং আমার বিশ্বাস দর্শক দুইটা সিনেমাই খুব পছন্দ করবে। আপনারা কেউ হতাশ হবেন না ইনশাল্লাহ, এতটুকু বলা যায়। আপনি অলরেডি থিয়েটার থেকে এসেছেন, জি। সো থিয়েটারে যারা কাজ করে তাদের কাজের প্রতি, অভিনয়ের প্রতি আলাদা এক ধরনের ভালোবাসা, ভালো লাগা থাকে এবং প্রস্তুতি থাকে। জি। এবং আমরা অলরেডি দেখেছি যে আপনার প্রত্যেকটা চরিত্রের জন্য আপনি আলাদা করে নিজেকে প্রিপেয়ার করেন। কিভাবে এক একটা চরিত্রের জন্য প্রিপারেশন নেন? ওকে, আমি চরিত্রটা কোন চরিত্র করছি সেটার উপর ডিপেন্ড করে, এবং চরিত্রটা কেমন সেটাও ঠিক স্ক্রিপ্টেই থাকে। আমি মোটা, আমি খাটো, আমি কোন ভাষায় কথা বলছি, আমার পারিপার্শ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আহ, শিক্ষাগত যোগ্যতা বা সব কিছুই এটা ডিসাইড করে দেয় গল্পটা। ওই গল্পটাই আমাকে জানায় যে ও আসলে কি চায় বা ওই চরিত্রটা কেমন। তো ওই চরিত্রর মতো হয়ে ওঠার জন্য আমার যতটুকু করার বা যা যা করার আমি সেটা চেষ্টা করি, এবং একই সাথে আমার টিম, বেসিক্যালি ডিরেক্টর, কো আর্টিস্ট, ডিওপি যারা যারা থাকেন, সবাই মিলে কিছু না কিছু করে আসলে চরিত্রটার কাছাকাছি যাওয়া যায় বা যাওয়ার চেষ্টা করি আর কি। অভিনয় আপনার কাছে কি নেশা, পেশা নাকি আত্মপ্রকাশের মাধ্যম? অভিনয় আমার কাছে ভালোবাসা, মানে, এবং বাকি তিনটাই। প্রথমে ভালোবাসা, পরে বাকি তিন। ভালোবাসা কিন্তু অনেক রকম হয়, কখনো নেশা হয়ে যায়, যে ভালোবাসার মানুষের সাথে অনেকের রাতে কথা না বললে ঘুম আসে না। সেক্ষেত্রে নেশা। আপনি যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? জানি না, অনেক কিছুই হতে পারতাম। হয়তো চায়ের দোকানদার হতাম, হয়তো রিক্সাওয়ালা হতাম, হয়তো কর্পোরেট জব করতাম, হয়তো ব্যাংকার হতাম, কিন্তু আমি এখনো কৃষক হতে চাই। রিসেন্টলি আমি একটা পোস্ট দেখেছি, জয়া হাসান লিখেছেন, আমি আগে চাষি, তারপর আমি অভিনেত্রী। আহ, আপনিও কিরকম কিছুতে নিজেকে জড়াতে চান? দেখুন, কৃষির সাথে আমাদের যে সম্পর্ক, আপনি মানব ইতিহাস দেখলেই শুরু থেকে দেখবেন এখন পর্যন্ত আমরা যে যাই করি, যত কিছুই করি না কেন, আমরা তো টাকা খাই না, খাওয়া যায় না, টাকার মাধ্যমে খাবারটা কিনেই খাই। এবং বেঁচে থাকার একটা অন্যতম প্রধান কন্ডিশন হচ্ছে খাদ্য। মাটির সাথে আমাদের যে সম্পর্ক, প্রোডাক্টিভিটির সাথে যে সম্পর্ক, এই ব্যাপারটা আসলে আমি জানি না, আমাকে তো অন্যভাবে স্পর্শ করে। তো কৃষক হওয়ার বাসনা হয়তো আমার ছোটবেলা থেকে আর একটা বাসনা, যেটা আমি কোন একটা সময় এক্সপ্লোর করতে চাই সুযোগ হলে। নিজেকে কোন জায়গায় দেখতে চান? একজন নায়ক হিসেবে নাকি একজন অভিনেতা হিসেবে? আর যদি নায়ক হিসেবেও দেখতে চান তাহলে কি কন্টেন্ট নির্ভর নায়ক হিসেবে দেখতে চান, নাকি আপনি কমার্শিয়াল নায়ক হতে চান? ওয়েল, আমি আসলে অভিনয়টা করতে চাই, আমি অভিনয়টা ভালোবাসি, এবং অভিনয় করব বলেই অভিনয় শেখার চেষ্টা করছি বা করে যাচ্ছি আসলে। আর এই যে ব্যাপারটা নায়ক কিংবা অভিনেতা, যিনি নায়ক তিনিও তো অভিনয়ই করছেন। হুম। সব আর কি, সব অভিনেতাই অভিনেতা, কিন্তু সব নায়ক অভিনেতা হয়ে ওঠে না। কিন্তু আমি একজন অভিনেতা, এরপরে অবশ্যই আমি নায়ক। গল্পে যদি নায়ক প্রয়োজন হয় আমি নায়ক, গল্পে ভিলেন প্রয়োজন হলে আমি ভিলেন, গল্পে চরিত্র হলে আমি চরিত্র, কিন্তু আমি যেটা করছি সেটা ঠিকঠাক করার চেষ্টা করতে চাই।
আপনার কাছে কোনো স্ক্রিপ্ট আসলে আপনি প্রথমে কি স্ক্রিপ্ট দেখেন নাকি স্ক্রিপ্টে কে নিয়ে এসেছে, কোন পরিচালক বা আর্টিস্ট কতটা ভালো নায়ক নায়িকা আছে এটা দেখেন? আগে শুধুমাত্র গল্প, গল্প। শুধু গল্প। তাণ্ডব সিনেমায় কাজ করেছেন, যখন আপনার কাছে স্ক্রিপ্টটা এলো নাকি আপনি অডিশন দিয়েছিলেন? তাণ্ডবে আমাকে অডিশন দিতে হয়নি, কিন্তু আমার কাছে অ্যাপ্রোচ এসেছে। আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে প্রথমবার, তখন আমি শুনে ক্লিয়ার ছিলাম না, তো আমি একবার নিষেধ করে দিই। পরে আবার একবার অ্যাপ্রোচ করা হয়, তখন আমি কনফিউজ যে শুড আই বি ইন দিস প্রজেক্ট অর নট। তখন আমি আবার বলি যে আমার সাথে ঠিক হচ্ছে না। আমার কাস্টিং ডিরেক্টর জানে শাকিব খান আছে, রায়হান রাফি আছে, আর আপনার কাছে হচ্ছে না। ব্যাপারটা শুধু তাদের না, বিষয়টা আমি যখন ওই প্রজেক্টে ইনভলভ, প্রজেক্টটা আমারও। অবশ্যই এটা সাকিব ভাইয়ের প্রজেক্ট, অবশ্যই এটা রায়হান রাফির প্রজেক্ট, কিন্তু শুধুমাত্র সাকিব ভাই আছে বলেই আমি প্রজেক্টটা করে ফেলবো তা তো না, বা রায়হান রাফি আছে বলেই উনি আমাকে চাইবেন এবং আমি কাজটা করে ফেলবো তা না। আমারও একটু ভালো লাগার একটা জায়গা আছে। আমি 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 একজন শিল্পী, তো আমার ওই ভালো লাগার জায়গাটা এনশিওর হওয়ার পরে যখন রায়হান রাফি আমাকে আলাদাভাবে ডাকলেন এবং বসে উনি কনভিন্স করলেন যে হ্যাঁ ব্যাপারটা এরকম, আমরা এইভাবে ভাবছি এবং এই ব্যাপারটা আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাচ্ছি না, দেন যে আসলে রাজি হওয়া, তখন মনে হয়েছে যে না ঠিক আছে, এতটুকু জায়গায় হলেও আমি অন্তত সাকিব ভাইয়ের সাথে বা রায়হান রাফির সাথে এই প্রজেক্টটা করে তাদের সামনেও থাকতে চাই যে না হ্যাঁ করতে চাই। আপনি সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন এবং তিনি কিন্তু সেটে বসে আপনার অভিনয় দেখেছেন জি স্ক্রিনে, এবং রায়হান রাফির পরিচালনা আপনি কাজ করেছেন। জি। তাদের দুজনের কাছ থেকে আপনি কি কি শিখেছেন স্টেজে বা আপনি যখন অভিনয় করেছেন তখন? সাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি ওনার বিশালতা। আমার মনে হয় উনি অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যেটা ওনাকে না দেখলে বা ওনার সাথে না মিশলে বা কথা না বললে বোঝা খুব টাফ। এবং উনি ওনার কাজের ব্যাপারে খুবই অনেস্ট, উনি সর্বোচ্চটুকু চেষ্টা করতে চান, সেখানে হয়তো অনেকে অ্যাপ্রোচটা করতে পারে না বা ডিল করতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। রায়হান রাফির ব্যাপারটা হচ্ছে রায়হান রাফি খুবই স্মার্ট, হি নোজ হোয়াট হি ইজ ডুইং, সে কী চাচ্ছে এবং কিভাবে চাচ্ছে, তো সে তার জায়গায়ও টপ নচ, সুন্দর। আপনি যদি সাকিব খানের কাছ থেকে 3টা জিনিস চুরি করেন, কি কি চুরি করবেন? আমি চোর না, আমি চুরি করতে চাই আপনার না। কাছে সুযোগ দেওয়া হলো যে না, সাকিব খানই আপনাকে বলো তুমি এই 3টা জিনিস নিতে পারো। ওকে, আমি তার কাছে প্রথমত দোয়া চাইবো যে ভাই আপনি আমাকে দোয়া করেন আমি যাতে আপনার মতো মিনিমাম 26 বছর এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারি। দ্বিতীয়ত ভাই দোয়া করেন যাতে আপনার মতো আমার একটা ভক্তকুল তৈরি হয়, কিংবা আপনার ভক্তকুল আমাকে পছন্দ করেন। আর তৃতীয়ত ভাই আপনি কিছু একটা দেন যেটা আপনি দিতে চান। এখন যদি আমি বলি সেম প্রশ্ন, আপনি মোশাররফ করিমের সাথেও কাজ করেছেন। জি। ওনার সাথে কাজ করার সময় এখন যে ওনার অনেক কিছু আপনি জানেন, একসাথে থাকলে মানুষের জানে, তার থেকেও যদি এরকম 3টা জিনিস নিতে পারেন বা চুরি করতে পারেন, কি নেবেন? আবারও চুরি করব না, মোশাররফ ভাই আমাকে অনেক কিছু দিয়েছেন, তার মধ্যে প্রথম যেটা উনি আমাকে দিয়েছেন সেটা হচ্ছে উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন কিংবা স্নেহ করেন, এবং উনি আমাকে জীবনের সবচেয়ে চমৎকার এবং দামি অ্যাডভাইসটা দিয়েছেন আমার মনে হয়েছে, সেটা হচ্ছে শিল্পী হওয়ার প্রথম কন্ডিশন আছে ভালো মানুষ হওয়া। তো এই এই যে শিল্পী সত্তার এই জায়গাটা আঁকড়ে ধরে রাখা, এই ইন্সপিরেশনের প্রধান মাধ্যম আমার জন্য মোশাররফ করিম। দ্বিতীয়ত উনি একজন কো-আর্টিস্ট হিসাবে এত অসাধারণ এবং অমায়িক, এটা প্রত্যাশার বাইরে। তা আমিও হয়তো ওনার মতো এই ধরনের একজন কো-আর্টিস্ট হতে চাই আমার কো-আর্টিস্টদের জন্য। আর তৃতীয়ত ওনার ভার্সেটিলিটি, ওনার জ্ঞান, ওনার দর্শন, সেটা পুস্তকের হোক, জীবনের হোক, কাজের হোক, খুব 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 বিশাল। ওইখান থেকে যদি কিছুটা অর্জন করা যায়। আপনি শাকিব খানের সাথেও কাজ করেছেন, উনি মেগাস্টার সুপারস্টার বাংলাদেশের, এবং অন্যদিকে মোশাররফ করিমের ভ্যালুটা বাংলাদেশে অন্যরকম, অন্য পর্যায়ে। দুইজনই ভালো, কেউ খারাপ নয়। আমার প্রশ্ন, আপনি কার সাথে কাজ করে বেশি কমফোর্টেবল ছিলেন? আচ্ছা, কমফোর্ট নিয়ে কথা বলে নিঃসন্দেহে এটা মোশাররফ ভাই। ক্যান ইউ এক্সপ্লেইন? দ্য থিং ইজ, মোশাররফ ভাইয়ের আমার একটা আলাদা কমন গ্রাউন্ড আছে। উনিও থিয়েটার করতেন বা করেন, আমিও থিয়েটার করি, তা আমাদের ভাষা এই কারণে অনেক বেশি প্রাসঙ্গিক। উনি যে কথাটা বলেন ওইটা আমার বোঝার জন্য আলাদা দক্ষতার প্রয়োজন হয় না, অতটুকু আমি করে আসছি বা শিখে আসছি। এবং উনি যখন যে কোনো জিনিস ইম্প্রোভাইজ করেন, পারফর্মার হওয়ার দরুন ওই জিনিসটা আমার জন্য রিসিভ করা বা ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করাটা অনেক ইজি হয়।
তো হ্যাঁ, আমি আর কি মানে কম্প্যারিজন না, বাট কমফোর্টেবলের জায়গা থেকে হয়তো বা আমি মোশাররফ ভাইকেই এগিয়ে রাখতে চাই। তবে সাকিব ভাই তো সাকিব ভাই। আপনি বলেছিলেন যে আপনি আপনার একটা কাজ ৮ বার দেখেছেন। জি। নিজের কাজ এতবার দেখার কারণ কি, বা এর পিছনে রহস্যটা কি? ৮ বার তখন দেখেছিলাম, এরপরে আরো দেখা হয়েছে, মানে বেড়েছে। সেটা বোহেমিয়ান ঘোড়ার কথাই বলছি। আহ, বিষয়টা হয় কি যে আমরা যখন কোনো কাজ করি, আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজটা করার, কিন্তু তারপরেও কাজের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি থেকে যায়, কিংবা পরবর্তীতে দেখে মনে হয় যেন আরে এটা এভাবে কেন করলাম, এটা তো এভাবে করতে পারতাম, এই ব্যাপারগুলো ছিল। কিংবা আবার অনেক সময় মনে হয় যে যাই করেছি কিছুই হয়নি, ডিরেক্টর পছন্দ, দর্শক পছন্দ করছে, সবই ঠিক আছে, মানে এটাই চূড়ান্ত প্রাপ্তি বা লক্ষ্য, কিন্তু তারপর আসলে আমি অভিনয় এটা আমার জন্যও করি, মানে আমি এটা ভালোবাসি। তো আমি যদি আমাকে মনিটরে দেখে পছন্দ না করতে পারি, সেই ব্যাপারটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে। আর সেই জায়গা থেকে এই কাজটার বিশেষত্ব হচ্ছে, এই কাজটা আমি যতবারই দেখি না কেন, দেখতে বসলে আমার মনে হয় না যে আমি আমাকে দেখছি, আমি আলাদাভাবে সেলিমকেই দেখছি। তো এবং অমিতাভ রেজার কাজ, মোশাররফ ভাই আছেন, এবং উই হ্যাড দ্য বেস্ট টিম ইন আওয়ার ইন্ডাস্ট্রি, তো সেটার তো আলাদা একটা রিফ্লেকশন থাকে। এটা কেমন ছিল, সবাই যে আপনাকে এত প্রশংসা করছে? খুবই ভালো, খুবই 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 চমৎকার। মানে খসরু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, যার নাম শুনে আমি বড় হয়েছি, জীবনে দেখাও হয় নাই, তার ফ্রেমে আমি চলে আসছি। মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম এত বড় ফিকশন, মোশাররফ করিমের সাথে। আবার অমিতাভ রেজার সাথেও আমার প্রথম বড় ফিকশন, মোশাররফ ভাইয়ের সাথে তো প্রথম কাজ। তো সব কিছু মিলে খুবই ভালো, কিন্তু সব কিছুর পর একটা ভয় থাকে যে এটা তো আমরা 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 নিজেরা নিজেরা সবকিছু আর কি। কিন্তু ফাইনাল প্রজেক্টটা কেমন হচ্ছে, বা দর্শক কিভাবে কানেক্ট করছে, রিয়্যাক্ট করছে, তো ওটা হচ্ছে চূড়ান্ত গন্তব্য, এবং সেটা দেখার পরে যাদের সাথে কাজ করা হয়েছে তাদের নাম বাদে কার কার সাথে কাজ করতে চান? আমি যে থাকে সবার না সাথেই কাজ সবার সাথে, আমাদের স্বপ্ন থাকে যে আমি শাহরুখ খানের সাথে কাজ করতে চাই, এরকম যে তিনটা নাম, সবার সাথে তো সবাই, বাট তিনজন থাকে না, এই মানুষগুলোর সাথে আমি কাজ করতে চাই। ওকে, আমি হয়তো আমার দেশের বলবো না দেশের বাইরের বলবো? অ্যাজ ইউ উইশ। আই উইশ টু ওয়ার্ক উইথ আল পাচিনো সামডে। ওকে, তারপর রবিন উইলিয়ামস নেই, উনি থাকলে আমি ওনার সাথে কাজ করতে চাইতাম, বা ইজ ওয়ান অফ মাই ট্রু ইন্সপিরেশন। এছাড়া টম ক্রুজ। আর দেশের কাউকে রাখলেন না? তিনটা নাম আমি তো আগেই স্বাধীনতা নিয়ে নিয়েছি। আপনি দেশের মধ্যে জানতে চাইলে সেক্ষেত্রে হ্যাঁ, দেশের মধ্যে ডিরেক্টর না আর্টিস্ট? আর্টিস্ট। আর্টিস্ট আমি জয়সনের সাথে কাজ করেছি, নাম নেওয়া যাবে না। ওকে। অপি করিমের সাথে কাজ করতে চাই। ওকে, তারপর অনেকের সাথেই কাজ করতে চাই, আসলে নাম বলাটা আরো দুটো নাম আমাদের লাগবে। হ্যাঁ, মানে সবার সাথেই কাজ করতে চাই। এরকম মনে হলো আপনি বেশ রূপ সচেতন মানুষ, বা একজন আর্টিস্টের যতটুকু সচেতনতা প্রয়োজন ডেইলি রূপচর্চায় বা নিজের সৌন্দর্য ধরে রাখার বা একটু সুন্দর দেখাতে কি কি করা হয়? এই ব্যাপারটা আমি খুবই দুর্বল আসলে, এই ব্যাপারটা আমার একটু স্ট্রং হতে হবে। আমি আসলে ডেইলি রূপ সচেতনতা বলতে আমি প্রতিদিন গোসল করি। এছাড়া হচ্ছে আমি জানি না আসলে, খাওয়া দাওয়া আমি শাকসবজি খাই, মাছ পছন্দ করি, সো এই আর কি। যেমন আমরা বিভিন্ন ইয়াতে দেখি, বলিউডের কথা যদি বলি, যে সকালে ঘুম থেকে উঠে কেউ আদা পানি খাচ্ছে, কেউ গরম পানি খাচ্ছে, কেউ ফ্রুট সালাদ খাচ্ছে, কেউ নর্মাল রুটিনে ডেইলি লাইফে আমি আসলে এরকম কোনো জিনিসই ম্যান্ডেটরি ফলো করি না, কিন্তু যখনই কোনো প্রজেক্ট হয়, প্রজেক্টের জন্য যদি আলাদা কোনো কিছু এক্সট্রা লাগে, তখন সেটার জন্য কিছু অ্যাড করি বা কিছু ইরেজ করি আসলে ডেইলি লাইফ থেকে, এতটুকুই। পছন্দের খাবার কি? আলু ভর্তা, ভাত, ডিম ভাজি, ডাল। সব থেকে বেশি বাসায় খাওয়া হয় না বাইরে? সবসময় বাসায়। মন খারাপ হলে কি করেন? আরো মন খারাপ করে বসে থাকি, চূড়ান্তটা ফিল করা পর্যন্ত, অ্যান্ড দেন গেট ব্যাক। অন্ধকারে না আলোয়? মন খারাপ হলে সবকিছুতে অন্ধকার হয়ে আসে। একা বসে আছেন, কোন একটা মুভি দেখবেন, কোন মুভিটা দেখবেন? ডিপেন্ড করে আমার মুড কেমন, আমি আসলে কি রিসিভ করতে চাচ্ছি সেটার যদি উপর। এই মুহূর্তে বাসায় যে একটা মুভি দেখতে চান, কোন মুভিটি দেখবেন? ডেড পয়েট সোসাইটি। নিজের পছন্দের জায়গা কোথায়?
মানে আমি কোথায় থাকতে পছন্দ করি বা ঘুরতে যেতে? কুয়াকাটা আমার মনে হয় পছন্দের জায়গা। ইন্ডাস্ট্রির কার সাথে ডেটে যেতে চান? সবার সাথে বলা যাচ্ছে না আসলে, আহ, তখন আর কেউ যাবে না ডেটে। অনেকের সাথেই ডেটে যেতে চাই, অনেকের সাথেই ডেটে যাবো হয়তো, দেখা যাক সময় বলে দেবে। আমার একটা কফি উইথ কারণে সারা আলি খান বলেছিল যে সে কার্তিক আরিয়ানের সাথে ডেটে যেতে চায়। তো তখন কার্তিক আরিয়ানের সাথে তার পরবর্তী মুভিটা আসে, কিন্তু তো এরকম কি কারোর সাথে ডেটে যেতে চান, যাকে যেটা শুনে হয়তো কোনো ডিরেক্টর আপনাকে অ্যাপ্রোচ করলো, সেই নায়িকার সাথে আপনার নেক্সট প্রজেক্ট চলে আসলো? আমি ঠিক এভাবে প্রজেক্ট চাই না আসলে, মানে কারোর সাথে কফি ডেটে যাব তারপর তাকে নিয়ে আমাকে নিয়ে প্ল্যান করা হবে, আমি সেই গল্পের কারণে আমাকে প্ল্যান করা হবে। 90s এর সময়ের অনেকে আমাদের খুব অনুপ্রেরণা দেয়। জি। এমন কোন নায়িকা কে দেখে সেই সময় অভিনয় দেখে মনে হয়েছে যে ইস, আমি যদি ওই সময় জন্ম নিতাম তার সাথে প্রেম করতাম? এটা আমার কখনোই মনে হয় না, মানে সিরিয়াসলি মনে হয় না। এবং আমার যারা আমার চেয়ে একটু বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি আমি একটু ডিফারেন্ট, মানে আমার মনে হয় যেন না তারা তো আসলে বড় সুন্দর, হ্যাঁ হ্যাঁ, এমন। এখনকার সময়ের কোন নায়িকাদেরকে ভালো লাগে, যাদের কাজ ভালো লাগে, মনে হয় যে এই নায়িকাদের সাথে আমি কাজ করতে চাই? নাটক, ওটিটি আর সিনেমা। আপনি তিনটা মিলিয়ে, যেহেতু আপনি ওটিটি এবং সিনেমা করছেন, এই দুটো জায়গা মিলিয়ে বলতে পারেন। আয়েশা খুব ভালো কাজ করছে নাটকের, তারপর হচ্ছে আরো তিশা ভালো করছে, আরো অনেকেই আছে যারা ভালো করছে, এবং এদের সাথে আমি কাজ করতে চাই আসলে। আমার এক বান্ধবী আছে, ও টক শো করে, বেশ পপুলার, ওর সাথে আমার একটা কাজও হয়েছিল, আনফরচুনেটলি কাজটা রিলিজ হয় না, আমি ওর সাথেও আবার কাজ করতে চাই। ভালোবাসা, সম্পর্ক, এই বিষয়গুলো আপনার কাছে কেমন, কতটা প্রভাব ফেলে আপনার জীবনে? অনেক বেশি, অত্যাধিক। তাহলে তো প্রশ্ন আসে, কতগুলো প্রেম করা হয়েছে? হয়েছে, কতগুলো? প্রেম তো করা হয়েছে আসলে, মানে কতগুলো ঠিক, মানে যেন সাউন্ডস অড, মানে প্রেম করেছি বা প্রেম চলছে আর কি। রাকিব হোসেন ইভান কি জীবনে ছ্যাঁকা খেয়েছে না ছ্যাঁকা দিয়েছে? আলহামদুলিল্লাহ ছ্যাঁকা খেয়েছি, দিয়েছি, না চাইতেও দিয়েছি, সেটা আলাদা গল্প, কিন্তু ছ্যাঁকা খেয়েছি এই ব্যাপারটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে অনেক হেল্প করেছে। আপনার আলহামদুলিল্লাহ শুনে আমার মনে হলো আলহামদুলিল্লাহ কেন? কারণ হচ্ছে এটা আমরা অনেককে বলি যে একজন আর্টিস্টের তার কোর থেকে কোনো জিনিস কানেক্ট করার জন্য বা ইসের জন্য একটা বড় ধরনের ভাঙচুরের প্রয়োজন পড়ে। তো আমার ওই ব্রেকআপটা আমাকে হয়তো আরও অনেকগুলো ইমোশনের সাথে কানেক্ট করতে সাহায্য করেছে, এবং আমি এখন ওই ইমোশনসগুলো অনেক বেশি দ্রুত কানেক্ট করতে পারি, বা ইট স্টার্টস মেকিং সেন্স টু মি। অভিনয়ের বাইরে ইভান কি করে? ঘুমায়, খায়, দায়, সিনেমা দেখে। ঘুমানো, খাওয়া দাওয়া, সিনেমার মধ্যে সব থেকে বেশি কোনটা পছন্দ? সিনেমা দেখা পছন্দ, কিন্তু খাওয়াও পছন্দ, কিন্তু ঘুমটাও পছন্দ আসলে। আসলে সরি, আমি একটু ঘুম কাতুরে মানুষ আসলে। আচ্ছা, আমরা এখন একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, জাস্ট এতক্ষণও যেভাবে গিয়েছি এরকমই কয়েকটা কোশ্চেন। জি জি, সহজ কিছু জিজ্ঞেস করবেন আসলে। এতক্ষণ কি খুব কঠিন ছিলাম? হ্যাঁ হ্যাঁ, কয়েকবার আটকে দিছেন। না, আমার মনে হয় না আমি খুব কঠিন ছিলাম, খুব সহজ ছিলাম। আচ্ছা, ঝটপট প্রশ্ন, আমার কাছে প্রশ্ন দেওয়া হয়েছে 10টা, আমরা খুব সহজে চলে যাব। সিনেমা না ওয়েব সিরিজ? সিনেমা, ওয়েব সিরিজ। আমাদের পুরো পর্বটা যদি কেউ দেখে, তারা কিন্তু জানে অলরেডি, আপনার কথায় পুরো ইয়াতে বুঝে গিয়েছে সিনেমা, তাহলে এখন সিনেমা এবং ওয়েব সিরিজ বলার কোনো... না, আমি তো সিনেমাটাকেই ফার্স্ট বললাম, না, ওয়েব সিরিজটাকে আমি ছাড়লাম না। একটা আমি দিন না রাতের শুটিং? দিন। প্রেম নাকি ক্যারিয়ার? ক্যারিয়ার। যারা ভালোবাসেন বা প্রেমে পড়েছেন বা প্রেমে পড়বেন, ভেবে চিন্তে প্রেমে পড়বেন। অবশ্যই, প্লিজ। শাকিব খান নাকি মোশাররফ করিম? অ্যাবসার্ড প্রশ্ন, আই এম নট রিপ্লাইং ইট। সাকিব খান, মোশাররফ করিম, এটা এটা এভাবে হয় না। বডি বিল্ডিং না অভিনয় চর্চা? অভিনয় চর্চা অবশ্যই।
প্রিয় বাংলা সিনেমা? পালাবি কোথায়। অভিনয় না ডিরেকশন, কোনটা বেছে নেবেন? এখন তো আমি অভিনয় ডিরেকশন ইচ্ছা আছে? অবশ্যই কোন একটা সময়। যদি সুযোগ পান, শাকিব খান না মোশাররফ করিম, কাকে নিয়ে নিজের পরিচালনায় একটি সিনেমা বানাবেন? সাকিব ভাইকে ডিরেকশন দেওয়া আমার দ্বারা হবে না আসলে হয়তো, কিন্তু আমি মোশাররফ ভাইকেও দিতে পারবো না, কিন্তু আমার জন্য মোশাররফ ভাই অনেক কিছু করে দিতে পারবে। হ্যাঁ। শেষ দেখা ভালো সিনেমা, ভালো সিনেমা শেষ যেটা দেখা, আপনার ভালো লেগেছে? সব সিনেমাই ভালো সিনেমা, কিন্তু সব সিনেমা আমাদের ভালো আভিশাম লাগে না। নামে একটা সিনেমা দেখেছি আমি মোস্ট প্রবাবলি গত পরশু, আমার যদি নামটা ভুল না হয়, মালায়ালাম বা তেলুগু। সিনেমাটা খুবই সুন্দর। 5 বছর পর রাকিব হোসেন ইভান নিজেকে কোথায় দেখতে চায় বা দেখবে? পর্দায়। পর্দায় কোথায়? পর্দা, টিভি পর্দা, বড় পর্দা, যে কোনো পর্দায়। শেষ? ধন্যবাদ। হ্যাঁ। আপনি শুধু একটা প্রশ্ন আমাদের উত্তর দেন নাই, আমাদের দর্শকরা কষ্ট পাবে তার কারণে, যে যে কোনো একজনকে বেছে নিতে হয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় যে মা না বাবা, তখন আসলে আপনি কাকে বেছে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আসলে দুইজনকেই বেছে নিতে চাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। ছোট্ট একটা সংক্ষিপ্ত র্যাপিড ফায়ার খেলার জন্য। এখন আমরা একদম শেষ জি দিকে চলে এসেছি, আমরা শেষ একটা প্রশ্ন করতে চাই। জি। রাকিব হোসেন ইভানের পরবর্তী প্ল্যান কি নিজেকে নিয়ে? আপনার যেহেতু ডিরেকশনে ইচ্ছা আছে, ডিরেকশন কি শুরু করবেন নাকি সিনেমা ওটিটিতে কন্টিনিউ করবেন? আপনার প্ল্যানটা কি, দর্শক যদি জানতে চায়? না, আমি ডিরেকশন দেওয়ার প্ল্যান অবশ্যই আছে, কিন্তু সেটা নট ইন নিয়ার ফিউচার, অনেক পরে। আগে আমি আরেকটু স্ট্যাবল হয়ে নিই, তখন হয়তো। আর রিসেন্ট প্ল্যান হচ্ছে আমি অভিনয় করতে চাই, অভিনয়টাই করে যেতে চাই, সেটা সর্বমাধ্যমেই, সেটা বড় পর্দা, ছোট পর্দা, ওটিটি, সব জায়গায়। এবং তবে আমি এমন কিছু প্রজেক্ট করতে চাই যে প্রজেক্টটা আসলে আমাকে না, একই সাথে আমার দেশকেও রিপ্রেজেন্ট করবে দেশের বাইরে, এমন কিছু অসাধারণ কাজের অংশ হতে চাই আমি আসলে। আর সেক্ষেত্রে যদি জুলাই নিয়ে কেউ আপনাকে কোনো প্রজেক্টে অ্যাপ্রোচ করে, আপনি করবেন? জুলাই নিয়ে আমি প্রজেক্ট করেছি, ভবিষ্যতে অবশ্যই করব, কেন করব না, যে কোনো কাজ। জুলাইয়ের কোন চরিত্রে কাজ করার খুব ইচ্ছা আছে? যে অনেকগুলো ঘটনা তো ঘটেছে, আমি এই চরিত্রটা যদি আমি ফুটিয়ে তুলতে পারতাম, তাহলে আমি আমার দেশকে আরো বেশি সার্ভ করতে পারতাম, এরকম কোন চরিত্রে ইচ্ছা আছে? জুলাই আসলে এত এত ক্যারেক্টার, এত এত চরিত্র, স্পেসিফিকভাবে কোনো একটা বলাটা খুবই টাফ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় আমি ফাইয়াজের চরিত্রটা করতে চাই হয়তো। বয়সটা নেই, আই নো, বাট তারপরও মানে দ্যাট আমাকে অনেক বেশি জার করছে আর কি এই চরিত্রটা। ধন্যবাদ আমাদেরকে সময়, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের প্রোগ্রামের গেস্ট করে নিয়ে আসার জন্য। আশা করি আপনারা সিনেমার সাথে থাকবেন, ভালো ভালো কাজ দেখবেন এবং দেশপ্রেম নিয়েই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। রাকিব হোসেন ইভানের চরিত্রে বা তার অভিনয়ে যেমন আবেগ আছে, তেমনি তার অভিনয় আছে দায়বদ্ধতাও। তিনি অভিনয় করেন শুধুমাত্র অভিনয়ের জন্য না, সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে তার আরও যত বড় বড় প্রজেক্ট আসবে, সেই প্রজেক্টগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। আমাদের পরবর্তী পর্বে থাকবে আরও নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী। সেই পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকুন এবং আমাদের আজকের এই পর্ব কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।